৫৬,০০০ বর্গমাইল জুড়ে যে অপরাধটা হয়েছে কঠিন যাচাই বাছাই সাপেক্ষেই তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। একজন ব্যক্তি যিনি অপরাধ করেছেন বলে সবাই বুঝতে পারছে, তাকে প্রোটেকশন না দিয়ে তাদের ভারতের উচিত হবে তাকে প্রত্যার্পণ করে দেয়া। সুতরাং আমরা চাইবো যে ভারত সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন। গণহারে অভিযোগ, গণহারে গ্রেপ্তার কিংবা গণহারে মানুষজনকে এই সব মামলার মধ্যে সংশ্লিষ্ট করা, এটি কি শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়াকে ব্যাহত করার আশঙ্কা আছে কিনা? দেখুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহারে কোনো মামলাও হয়নি, গণহারে গ্রেপ্তারও হয়নি। সব মিলিয়ে আমরা ৭৫ জন ৭৬ জন লোকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু মানুষের অভিযোগ, এখানে ২,০০০-এর মতো শহীদ পরিবার আছে, ২৫,০০০-এর মতো আহত মানুষের সংখ্যা আছে। তাদের পক্ষ থেকে মাত্র ২০০-র কাছাকাছি পরিবারের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। সব মানুষের অভিযোগ হয়তো আমাদের কাছে আসবে না, এবং আপনাদের মনে রাখতে হবে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচার আর একটি সাধারণ খুনের বিচার একরকম পদ্ধতিতে হয় না। এই আইনে বিচারের পদ্ধতিটা সম্পূর্ণভাবে ভিন্ন। আমাকে প্রত্যেকটা মার্ডারের অভিযোগ প্রমাণ করারও এখানে প্রয়োজন নেই। গণহত্যার জন্য কিভাবে প্ল্যান করা হয়েছে, কিভাবে এটা বাস্তবায়ন করা হয়েছে, এটাকে বলে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক। এই যে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একই রকমের সারা বাংলাদেশ জুড়ে পুলিশের আচরণ একই রকম ছিল, এবং তাদের নির্দেশ ছিল যে এদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এদের মাঠ থেকে একদম ক্লিন করে দিতে হবে। এই যে গণহত্যার নির্দেশ, এই নেচার, সেটা প্রমাণ করাটাই যথেষ্ট। এইখানে লোক যদি ৫০০ মারা যায় অথবা ৫,০০০ মারা যায়, তার জন্য বিচারের কোনো হেরফের হবে না। কিন্তু এর বাইরে যেটা আপনি বলছেন যে গণহারে মামলা হয়েছে, আমি বলবো কোনো গণহারে মামলা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানুষের অভিযোগ এসেছে, সেখান থেকে যাচাই বাছাই করে আমরা মাত্র ৪টা মামলা করেছি। একটা মামলাতে শেখ হাসিনা শুধু এককভাবে আসামি, অন্য কয়েকটাতে মন্ত্রিপরিষদের সদস্য এবং পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আসামি আছেন। সুতরাং এটা গণহারে মামলা নয়। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন থানায় এবং ম্যাজিস্ট্রেট কোর্টে কিছু মামলা হয়েছে, ভুক্তভোগী পরিবাররা এটা করেছেন। সেখানে অনেক বেশি মানুষের নাম দেয়া হয়েছে, কিন্তু সেটাও বেশি নয় বলে আমি মনে করি। কারণ ধরুন যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সদস্য অন্তত কয়েকশো পুলিশ এখানে নির্বিচারে গোলাগুলি করতে সম্পৃক্ত ছিল। তার সাথে কয়েকশো আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী অস্ত্র হাতে তাদের পাশে থেকে লড়াই করেছে। সেই এলাকার এমপি এগুলোতে সরাসরি উপস্থিত থেকেছে, মদত দিয়েছে এবং এইটার পেছন থেকে পেট্রোনাইজ করেছে। তাহলে কয়েকশো পুলিশ, কয়েকশো আওয়ামী লীগ এবং এলাকার ওয়ার্ড কমিশনার, এমপি সবাইকে যদি আসামি না করেন, তাহলে তো আপনি জাস্টিস করলেন না, কারণ প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত। এখন এই সবগুলোর নাম যদি একসাথে করেন, কয়েকশো লোকের নাম তো এমনিই হয়ে যায়। আপনাকে মনে রাখতে হবে ৫৬,০০০ বর্গমাইলের প্রত্যেকটা জায়গায় এইরকম দলবদ্ধভাবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসন একযোগে এই অপরাধগুলো করেছে। সেই তুলনায় একটা মামলা যদি ৬০ জন ৭০ জনকে আসামি করা হয়, এটা তো বেশি নয়। কিন্তু এটা আমি বলবো, পুলিশ তদন্ত করার পরে যাদের সম্পৃক্ততা পাবে, চার্জশিট শুধুমাত্র তাদের বিরুদ্ধেই হবে। এটা হলো থানার মামলার ব্যাপারে। কিন্তু গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, সেটা থানাতেও যদি মামলা হয়েও থাকে, সেটার বিচার কিন্তু সাধারণ আদালতে হবে না। এটা আলটিমেটলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যতি রেখে কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট চাইবে না এবং তাকে বিচারের মুখোমুখিও করবে না। সুতরাং স্ক্যানিং এর জন্য, স্ক্রুটিনাইজ করার জন্য আমাদের হাতে যথেষ্ট সুযোগ এখনো রয়ে গেছে। সেই সুযোগের মধ্যে আমরা বলেছি যে মাত্র ৭০-৭৫ জন লোকের বিরুদ্ধে আমরা করেছি। এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে একটা হাইপ তোলার চেষ্টা করছে যে গণহারে মামলা হচ্ছে, হয়রানিমূলক মামলা হচ্ছে। আপনি ২৫,০০০ লোককে গুলি করেছেন, ২,০০০ লোককে মেরে ফেলেছেন, লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, গুলিবিদ্ধ ছাত্রদের বুকে পাড়া দিয়ে আবার গুলি করা হয়েছে। এপিসির থেকে আসাবুল ইয়ামিনের মতো ছেলেদের গুলি করে কিভাবে ফেলে দেওয়া হয়েছে গোটা দুনিয়া দেখেছে। আবার তাকে হসপিটালে নিতে দেওয়া হয়নি, আহত শরীরের মধ্যে আবার গুলি করেছে। যাত্রাবাড়িতে দেখেছেন যে একটা ছেলে আহত, টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ অফিসার, সেখানকার যে অফিসার গুলি করেছে তার নাম ঠিকানা আমরা সব পেয়েছি, কাছে গিয়ে আবার বুকে গুলি করে তার মৃত্যুটা নিশ্চিত করেছে। এই যে নিষ্ঠুরতার সাথে যারা জড়িত, তাদের সংখ্যা তো কম নয়। ২,০০০ মানুষকে মারার জন্য তো মাত্র ১০ জন ১৫ জন লোক যায়নি। তো যারা সম্পৃক্ত ছিল তাদেরকে মামলায় তো আসামি করতে হবে। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে যে অপরাধটা হয়েছে, সেই তুলনায় ৭০-৭৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খুবই সামান্য। এর সাথে আরো অনেক লোক জড়িত, কিন্তু আমরা কঠিন যাচাই বাছাই সাপেক্ষেই তাদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। আপনারা বলছেন যে তার বিচার নিশ্চিত করতে হলে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবেন, অর্থাৎ তিনি এখন যেখানে অবস্থান করছেন ভারতে, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে চাওয়া হবে। কোন আইনে আসলে আপনারা এটি করবেন? কারণ ইন্টারপোলের মাধ্যমে এখন পর্যন্ত ফিরিয়ে আনার নজির খুবই কম।
অন্যদিকে যদি ভারতের সঙ্গে যে চুক্তিটি আছে সেই চুক্তিতে কিন্তু স্পষ্ট করা আছে, অর্থাৎ নানা ফাঁক করা আছে যে রাজনৈতিকভাবে তাকে কোনোভাবে নাজেহাল করা হবে সেটি যদি তারা মনে করে তখন কিন্তু তারা ফিরে দিতে বাধ্য নয়। সেক্ষেত্রে কিভাবে আপনারা সাবেক প্রধানমন্ত্রীর বিচারটা নিশ্চিত করবেন? প্রথম কথা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে করা যাবে কি যাবে না সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া আছে সেটা আমরা গ্রহণ করেছি। দুনিয়ার সভ্য দেশ হলে যখন একজন অপরাধীকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হবে, আইনের শাসনের প্রতি তাদের শ্রদ্ধা থাকলে তাদের উচিত হবে তাকে ফেরত দেওয়া। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে তিনি অপরাধীর যে প্রত্যর্পণ চুক্তি ভারতের সাথে বাংলাদেশের আছে, সেই চুক্তি অনুযায়ী ভারত সরকার যদি মনে করে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তার দরকার, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার স্বার্থে একজন ব্যক্তি যিনি অপরাধ করেছেন বলে সবাই বুঝতে পারছে, তাকে প্রোটেকশন না দিয়ে তাদের ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে প্রতিবেশী সুলভ সুসম্পর্ক রক্ষার স্বার্থে তাকে প্রত্যর্পণ করে দেয়া। তারা যদি না দেয় সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি যে ভারতকে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রকে তার সাথে বৈরিতা তৈরি করা তাদের জন্য কোনো ভালো দিক হবে না। তাদের ব্যাপারে এতদিন ধরে বলা হতো যে তারা একটা পরিবারের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেটাই সত্যে পরিণত হবে। সুতরাং আমরা চাইবো যে ভারত সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তাদের বৈরিতা না থাকুক। বাংলাদেশে যদি তিনি কোনো অপরাধ করে থাকেন তার বিচার এখানে হবে, সেক্ষেত্রে তাকে প্রত্যর্পণ করা উচিত ভারতের। সেই চেষ্টা আমরা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করব। তারপরে যদি ভারত সেই ঝুঁকি নেয় সেটা তাদের ব্যাপার হবে, কিন্তু আমাদের দিক থেকে আইনগত এটা হলো ফিরিয়ে আনা সংক্রান্ত ব্যাপার। কিন্তু তারপরে যদি ফিরে না আসেন তিনি, রাইট, আমি তাহলে প্রশ্নটি করতাম যে আপনারা চাইতে পারেন কিন্তু যারা দেয়ার কথা তারা যদি না দেন সেক্ষেত্রে আইনটা বিচারটা কোন প্রক্রিয়া চলবে? সেক্ষেত্রে বাংলাদেশের আইন খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল বলে, অনুপস্থিতিতে বিচার করা সম্ভব। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া চলবে। তার পক্ষে তিনি যেহেতু পলাতক আছেন, তিনি নিজে কোনো আইনজীবী নিয়োগ দিতে পারবেন না, কিন্তু রাষ্ট্র তার পক্ষে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করবে এবং তার মাধ্যমে তাকে ডিফেন্ড করার সমস্ত সুযোগ তাকে দেয়া হবে, দিয়ে এখানে তার অনুপস্থিতিতেই বিচার করা হবে। কিন্তু এখন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের কথা যদি আমরা বলি, আমরা যে চিত্রটি আমেরিকায় বসে দেখি সেটি হলো যে যখন আদালতে আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, রাজনৈতিক আসামি বিশেষ করে, সেখানে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। শুরুর দিকে এটি প্রকট আকার ধারণ করেছিল, বর্তমানে কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে যাদেরকে আসামি করা হচ্ছে তারা নিজেরা আইনজীবী নিয়োগ দেয়া, তারা আপনারা একসময় আপনি বলছিলেন, আপনার একটা ইন্টারভিউতে দেখছিলাম যে জামাত নেতাদের বিরুদ্ধে যখন আদালতে এই কার্যক্রম শুরু হয়েছে তারা তখন অনেক সিনিয়র আইনজীবীদের কাছে গিয়েছিল, কিন্তু তারা আইনজীবী খুঁজে পায়নি। একটা সময় সাহসের সঙ্গে আপনি তখন দায়িত্ব নিয়েছিলেন, তাদের পক্ষে লড়েছেন। এখনকার পরিস্থিতিতে যাদেরকে আসামি করা হচ্ছে তাদের পক্ষে দাঁড়ানোর মতো আইনজীবীরা কি সাহসী হচ্ছেন? সাহসী না হওয়ার তো কোনো কারণ নেই, কারণ মামলায় তার ক্লায়েন্টকে ডিফেন্ড করার জন্য কোনো আইনজীবীকে কোনো হয়রানি করা হচ্ছে না, হবে, ভবিষ্যতেও হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি যাদেরকে আসামি হিসেবে আমরা নিয়ে এসে তাদেরকে কখনো হাত করাও পড়ানো হয়নি। তারা হাত নেড়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, নানান ধরনের কথা বলেছেন, আপনারা দেখেছেন। এবং এটা নিয়ে আমরা সমালোচনার মুখোমুখি হয়েছে যে এই সব গণহত্যাকারীদেরকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে, ওরা হাত নাড়ে হাসি মুখে কথা বলে, দোয়া চাচ্ছেন, অনেক দোয়া চাচ্ছে না। হাসানুল হকিনু বলেছে আনন্দ করেন, গান গান। এই যে বিষয়গুলো আমরা এই তাদেরকে যতটা সম্ভব ফ্রি স্পেস দেওয়ার চেষ্টা করি। বিচারের জায়গাটায় বিচার হবে, কিন্তু সেখানে তার প্রতি তার মানবাধিকার রক্ষার ব্যাপারে আমরা সচেতন। কিন্তু যেগুলো সাধারণ আদালতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, একটা গণ অভ্যুত্থানের পরে, এত বড় একটা গণহত্যা ঘটনার পরে মানুষের মধ্যে প্রতিশোধের স্পৃহা, মানুষের মধ্যে আবেগ, যে ট্রমা, এগুলো কাজ করে, সেগুলোর স্বাভাবিক বহিঃপ্রকাশ। এটা ইউরোপ আমেরিকাতে যে ঘটনা তা তো নয়, মানুষের স্বাভাবিক প্রবণতা। আমার সন্তানকে মেরেছে, আমি চোখের সামনে যখন খুনিকে দেখছি আমি ইমোশনাল হব, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব সেটার থেকে আসামিদের প্রোটেক্ট করা, সেটা তারা করছে। ভবিষ্যতে আরো অর্গানাইজড হইতে করা হবে। আপনারা সবাই জানেন যে এই রাষ্ট্রটা একটা ধ্বংসপ্রাপ্ত কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। সবকিছু শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা সময়ের প্রয়োজন, তারপরে রাষ্ট্র তার সঠিক লাইনে উঠে যাবে। অর্থাৎ আপনি বারবার যে বিষয়টি নিশ্চয়তা দিচ্ছেন যে ন্যায় বিচারটা নিশ্চিত করা হবে, যারাই দোষী, কিন্তু যারা দোষী তাদেরকে নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে, তারা হয়তো ক্ষমা পাচ্ছেন না। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানি, সেটি হলো যে যখন আপনারা এর আগের লড়ছিলেন আসামির পক্ষের হয়ে, তখন এই ধরনের কথাগুলো আসছিল যে আন্তর্জাতিক পর্যবেক্ষক অনেকে যেতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ অনেক সময় তাদেরকে ভিসা দেয়নি, নানা ধরনের ব্যবস্থা করেছে যাতে তারা পর্যবেক্ষণ করতে না পারেন। এবার যে 2024-এ আপনার অধ্যাদেশটা সংশোধন করেছেন, সেখানে বিদেশি পর্যবেক্ষকদের থাকার অনুমতি পাওয়া গেছে। সরকার কি আন্তরিকভাবে তাদেরকে, অর্থাৎ যাতে
ন্যায় বিচারটা নিশ্চিত করা হচ্ছে, স্বচ্ছতার সাথে করা হচ্ছে, এটা যাতে আন্তর্জাতিক মহলও মনে করেন, এই জন্য যাদেরকে যেতে দেওয়া প্রয়োজন তাদেরকে যেতে দেবে কিনা? অবশ্যই, এবং যেতে দেওয়ার সুযোগ তৈরি করার জন্য আইনের মধ্যে আমরা এটা সম্পৃক্ত করেছি এবং তাদেরকে আমরা ওয়েলকাম করছি যে তোমরা এসে দেখো যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে বিচারটা করছি কিনা, যেটা আগের সরকারের আমলে কোনো অবস্থায় সেই সুযোগটা দেওয়া হতো না। আমরা সেই কালচার থেকে বেরিয়ে আসছি এবং আমরা বলেছি এগুলো আমরা রেকর্ড করে রাখবো এবং প্রয়োজনে এগুলো লাইভ টেলিকাস্ট করারও ব্যবস্থা করা হবে যদি আদালত মনে করে যেটা সম্ভব। কারণ অনেক সময় লাইভ স্ট্রিমিং অনেক সময় বিপজ্জনক হয় সাক্ষীদের জন্য, যারা সাক্ষী দিতে এখানে আসছেন তাদের নিরাপত্তার বিষয় আমাদেরকে ভাবতে হবে। এর বাইরে আমরা এগুলোকে রেকর্ড রেখে পরবর্তী সময় ওয়েবসাইটে পুট করা যে কিভাবে বিচার প্রক্রিয়াটা চলেছে সেটা যাতে দুনিয়া দেখতে পারে। সুতরাং আমাদের যা কিছু হবে এখানে লুকানোর কিছু থাকবে না, এটা খোলা বইয়ের মতো, এবং প্রত্যেকেই দেখবে যে কতটা স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে এই বিচার প্রক্রিয়াটা চলছে। শুরুতে আমি যেটা বলেছিলাম যে এটা অঙ্গীকার করে বলার কিছু নেই, এটা কাজের মধ্য দিয়েই প্রমাণিত হবে যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে হচ্ছে কিনা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।